এটা বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল এরকম নয়। বাংলাদেশে কতটা হিন্দুদের ওপর অত্যাচার আসলেই হচ্ছে তার বাস্তবিক চিত্র কি এটা আমরা জানি না। বাইরে থেকে আমাদের পক্ষে জানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয়, কারণ মিডিয়া বহু কিছু দেখায় না বা বহু কিছু অতিরিক্তভাবে দেখায়। একটি হচ্ছে আমেরিকান সরকারের বন্ধু মোহাম্মদ ইউনূস, আর অপরদিকে ইসকনের মতন সংস্থা, যে ইসকনের সংস্থা আমেরিকার টাকাতেই চলে। এই দুটো সংগঠন একে অপরের বিরুদ্ধে মারামারি করছে, একে অপরকে গ্রেপ্তার করছে। এটা না আমাদের কাছে একটু ধন্দে ফেলে দিচ্ছে। আমাদের মনে হচ্ছে কোনো একটা আমেরিকার প্লটে খেলাটা চলছে, যে খেলাটা আসলে আমরা বুঝতে পারছি। হয়তো বাংলাদেশ ভবিষ্যতে এমন একটা ভূমিকা পালন করবে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে। যে কংগ্রেস হোক বা বিজেপি, তারা উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে। ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয়, এমনকি ভারতীয় জনগণও নয়, সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই, মানুষের মধ্যে রয়েছে, সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে। আজকে যখন দেখা যায় যে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। সেটা হাসিনা না অন্য কেউ, সেটা দেখার দরকার নেই। আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগ, যেখানে হাসিনা পালাচ্ছে, যখন ইউনূসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না। ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশে হাসিনার সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকাটা কি? প্রথমত বাংলাদেশের গণ অভ্যুত্থানটাকে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। শেখ হাসিনার সরকার একটা দীর্ঘ টাইম জুড়ে সরকারে ছিল, এবং সেই সরকারে থাকাকালীন শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে, মানে ভোট হতে দেয়নি। যারা যারা বিরোধীতে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি একেবারে ছিল না, দুর্নীতির অভিযোগ ছিল না তা নয়, দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রক্রিয়া চলতে চলতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল, এবং সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেটার থেকে পরবর্তীকালে গণ অভ্যুত্থান, এটা আমরা দেখতে পেয়েছি। 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে, সেটা নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন, সেই ব্যাপারটা আমরা পুরোপুরি জানি। এবার বিষয়টা হচ্ছে কি, একটা বিরোধী শক্তি নেই, সেই পরিস্থিতিতে নাকি হাসিনা পরপর ভোট জিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো, যখন ওখানকার সরকার পতন হলো এবং দেখা গেল যে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করছে, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই হাসিনার আওয়ামী লীগ, যারা নাকি বিরোধী পার্টি খুঁজে পাচ্ছিল না, সেই পার্টিটাই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এমন হলো যে বিরোধী শক্তি এত বৃদ্ধি পেল এবং হাসিনা হঠাৎ করে হারিয়ে গেল? তার মানে সত্যি কথা বলতে গেলে মানুষের মধ্যে আক্রমণ, মানুষের ওপরে আক্রমণ, সাধারণ মানুষের উপর অত্যাচার এবং লাগামহীন দুর্নীতি, এটা বাড়তে গেছে, এবং যার প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিডিয়া একটা দীর্ঘকালীন টাইম জুড়ে বাংলাদেশের হাসিনা সরকারের সমর্থনে কথা বলে গেছে, এবং যারা বিরোধীদের হয়ে কথা বলেছে তাদের উপরে বিভিন্ন রকম হুইপ জারি হয়েছে, তাতে তারা সমস্যার মধ্যে পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সকল মিডিয়াই বাংলাদেশের হাসিনার বিরোধী কথা বলছে, এবং তারা বাস্তবিকভাবেই এই ইউনূস সরকারের সমর্থনে অথবা বিএনপি বা জামাতের সমর্থনে কথা বলছে, এবং সেইভাবেই তাদের খবরটা চালাচ্ছে। এবং অপরদিকে ভারতবর্ষের যে সকল মিডিয়া আছে, এবং বিশেষত বাংলার মতন মিডিয়া, যারা পরিকল্পিতভাবে এমন কিছু খবর ছড়াচ্ছে যেটা বেসিক্যালি বাংলাদেশের সরকার শুধু নয়, বাংলাদেশের মানুষ বিদ্বেষী খবর। আগের দিন দেখলাম যে ময়ূক রঞ্জন বলছে চট্টগ্রাম ভারতের অংশ হবে, এরকম ধরনের খবর, যে খবরগুলোর কোনো আগামাথা নেই, যে খবরগুলো এমনি তারা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের মিডিয়াটা দেখে, যারা ভারতের মিডিয়াকে ফলো করে, তারা ধারণা করছে যে ভারতের মানুষও নাকি এরকম ধরনেরই ধারণা রাখতে পারে। এতে যেটা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই, মানুষের মধ্যে রয়েছে, সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে। শেখ হাসিনা নাকি বাংলাদেশের কয়েক কোটি জনগণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী বা ভারত সরকারের কাছে? ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয়, এমনকি ভারতীয় জনগণও নয়, মানে বাংলাদেশের কাছে, ভারত সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের এখানকার নরেন্দ্র মোদী সরকারের কাছে নয়, উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ভূমিকাও কিন্তু শেখ হাসিনার পক্ষেই। তারা চিরকাল মুজিবের পক্ষে দাঁড়িয়েছে। আজকে দেখা যাচ্ছে যখন শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানকার প্রণব মুখার্জি, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা, তার কন্যা টুইট করছে যে শেখ হাসিনা আন্টি উই আর উইথ ইউ, এরকম টাইপের একটি টুইট।
ফলে বোঝা যাচ্ছে যে কংগ্রেস হোক বা বিজেপি, তারা উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে। তারা কখনোই এই যে জনগণের ওপরে যে নির্যাতন হাসিনা করেছে, শেষ 2 মাস যে জনগণকে হত্যা করেছে, এই হত্যার তারা বিচার চাইছে না, বরং সেই হত্যাটাকে তারা সঠিক বলে হাসিনাকে শেল্টার দেওয়ারই পক্ষে এবং হাসিনার মাধ্যমেই বাংলাদেশ শাসন যেন হয় সেটার পক্ষে দাঁড়াচ্ছে। যেটা ভারতের মতন একটি গণতান্ত্রিক মূল্যবোধ আলা সরকারের ক্ষেত্রে, ভারতের মতন গণতান্ত্রিক মূল্যবোধ আলা রাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। নিশ্চয়ই অর্থনৈতিক কিছু বিষয় আছে, যেরকম একটা খুব ছোট জিনিস উল্লেখ করা দরকার, যে আদানি অস্ট্রেলিয়া থেকে কয়লা তুললো, সেই কয়লা এলো ভারতবর্ষের গোড্ডাতে সেই কয়লা পরিশোধিত হলো, সেখান থেকে তাপবিদ্যুৎ হলো, সেই তাপবিদ্যুৎটা ভারতবর্ষের মাটির মধ্যে দিয়ে, আমাদের মালদার আমবাগানের মধ্যে দিয়ে, মুর্শিদাবাদের আমবাগানের মধ্যে দিয়ে সেই তাপবিদ্যুৎ গেল কোথায় না বাংলাদেশ এটা 3,000 কোটি টাকা 4,000 কোটি টাকা দিয়ে প্রতি মাসে সেই বিদ্যুৎ কিনবে। এটা ছিল হোল প্রজেক্টটা। কি হলো? অস্ট্রেলিয়া থেকে কয়লা এলো, সেই কয়লা কোথায় এলো? আমাদের গোড্ডাতে, সেই গোড্ডাতে দূষণ হলো, সেখানে তাপবিদ্যুৎ তৈরি হলো। তাপবিদ্যুৎটা আমাদের ভারতবর্ষের মালদার কৃষকদের জমি, আমাদের মুর্শিদাবাদের কৃষকদের জমি ফারাক্কার ওপর দিয়ে সেই তাপবিদ্যুতের তার গেল, আমাদের জমি দখল হলো, সেই জমি গিয়ে ওখানে গিয়ে তারটা গিয়ে পৌঁছে ওখানে বিদ্যুৎ দিল, এবং সেখান থেকে বাংলাদেশের মানুষ সেই টাকাটা কাকে দেবে না আদানিকে। এটা ছিল প্রজেক্ট। তার মানে আদানির লাভ হবে, সেখানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাবে, ভারতীয় মানুষ কিছু পাবে না। এরকম একটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশের সরকার এবং ভারত সরকার মিলে স্যাংশন করেছিল, যেটা বেসিক্যালি আদানির লাভ। আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগ, যেখানে হাসিনা পালাচ্ছে, যখন ইউনুসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না। ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশে হাসিনার সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধিতা বাড়ছে, এটা কেন? ভারত বিরোধিতা বাড়ার পিছনে 2 রকমের কারণ আছে। প্রথমত একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশে যে সরকারে ছিল এতকাল ধরে, তার সাথে ভারতের অত্যন্ত সুসম্পর্ক আছে, এবং সেই সুসম্পর্কটা আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখালো, যে পরিণতি দেখালো, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মানুষের প্রতি বাংলাদেশের আক্রোশ তৈরি হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রের প্রতি আক্রোশ তৈরি হচ্ছে। কারণটা কি? যে গণহত্যাকারী, তাকে তুমি এতকাল সমর্থন করেছো কেন, তাকে তুমি শেল্টার দিয়েছো কেন? আরেকটা পয়েন্ট আছে, ওখানেই বাংলাদেশেই একটি পাকিস্তানপন্থী গ্রুপ রয়েছে, যে গ্রুপটা তারা মনে করতো যে ভারত নয়, পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র হওয়া উচিত, এবং তাদেরও একটি রাজনীতি, যেটা আস্তে আস্তে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোচ্ছে মনে হচ্ছে, তাদেরও একটি পলিটিক্স আছে। কিন্তু সেখানে ভারতবর্ষের মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত ছিল, ভারতবর্ষের মিডিয়ার বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল, যেটা পৌঁছালো না, তারা উল্টে কি করলো? ভারতবর্ষের মিডিয়া উল্টে যাতে ভারত বিদ্বেষ তৈরি হয় সেটাই বেশি করে পালন করলো, এবং আজকে ভারতের সরকারের ভূমিকাও তাই, ভারতবর্ষের মিডিয়ার ভূমিকাও তাই, এবং ওখানকার সাধারণ মানুষ বেসিক্যালি ভুগছে, আমাদের দেশের মানুষ বেসিক্যালি ভুগছে। ভারতের সংখ্যালঘুরা অত্যাচারিত প্রতি মুহূর্তে নির্যাতনের শিকার হচ্ছে মুসলিম সমাজের একটা অংশ, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য দেওয়া হয়, এবং সেই খবরগুলো ভারতীয় মিডিয়াতে কিন্তু সেই অর্থে প্রচার হয়। ভারতীয় মিডিয়া প্রচার হয় না। আগে বাংলাদেশের একটা ইস্যু বলে নেওয়াটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে শেখ হাসিনার টাইমে 2013 সাল থেকে এখন পর্যন্ত 9 বছরের একটা ক্যালকুলেশন করা হয়েছিল, যেখানে দেখা গেছিল 3,500 হিন্দু আক্রান্ত হয়েছে শেখ হাসিনার সরকারের থাকাকালীন। এই 3,500 হিন্দু আক্রান্ত, আজকে যিনি গ্রেপ্তার হয়েছেন ইসকনের একজন ধর্মপ্রচারক চিন্ময় কৃষ্ণ ঠাকুর, তিনিও নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এই 9 বছরে 3,500 যে হিন্দু আক্রান্ত হয়েছে, সেই হিন্দুদের যারা আক্রমণ করেছে তারা কেউ শাস্তি পায়নি। এটা হাসিনার আমলেও পায়নি, আজকের দিনেও পাচ্ছে না। ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে, তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল এরকম নয়। কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা মূলগত পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা, মানে হিন্দু সংখ্যালঘুর সংখ্যা হচ্ছে 7 থেকে 8%। এই যে 7 থেকে 8% দেখা যায় যে সরকারি চাকরিতে তারা প্রায় 30% ওপরে। অপরদিকে ভারতবর্ষের সংখ্যালঘু 13 থেকে 15%। এই সংখ্যালঘুরা ভারতবর্ষে দেখা যায় যে 5% সরকারি চাকরি তারা দখল করে নেই। ফলে বোঝা যায় যে একটা অর্থনৈতিক বৈষম্য ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে রয়েছে, এবং এই বাস্তবতাটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে। এবার আসছি ভারতবর্ষের কথায়। ভারতবর্ষের মিডিয়া হিন্দুত্ববাদী মিডিয়া, আমাদের এখানকার মিডিয়া চাড্ডি মিডিয়া, যাদেরকে গদি মিডিয়া বলি, এই গদি মিডিয়ার যা ভূমিকা সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মনে হয় না বলার কিছু আছে। এরা কিন্তু ওপেনলি নগ্নভাবে হিন্দুত্বের প্রচারই করে,
এরা সকালবেলা জ্যোতিষের কার্যক্রম চালায়, যে জ্যোতিষের কোন রাশি কী আছে না আছে এইগুলো ব্যাখ্যা করতে থাকে। দুপুরবেলা দেখা যাবে যে কোনো একটি মুসলিমের নামে একটা বাজে খবর ছড়িয়ে দেয়। সাধারণ হিন্দুদের ঘরে, সাধারণ গৃহবধূ হিন্দু যারা বাইরে বেরোচ্ছে না, যারা ঘরে থাকছে, যারা সারাদিন টিভি দেখছে, তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। এবং এতে যেটা হয়, সাধারণ হিন্দু মুসলিমের যে সুসম্পর্ক এতকাল ছিল তা ভাঙন হয় এবং আসল যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা দূরে চলে যাই। অন্যদিক থেকে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে গতকাল এক আইনজীবী তিনি একেবারে হত্যার শিকার হলেন, তাকে পিটিয়ে মারা হলো, খুন করা হলো। খবরটা এইভাবে আমাদের সামনে এসছে যে চট্টগ্রামে যেখানে হিন্দুরা বিক্ষোভ দেখাচ্ছিল চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারের প্রতিবাদে, সেইখানে বিক্ষুব্ধ জনগণ, একজন আইনজীবী, তিনি একজন মুসলিম আইনজীবী এবং তিনি বলা হয় যে কনভার্টেড নব্য মুসলিম যারা, তাদের হয়ে আইনত লড়াই লড়েন, তাকে পিটিয়ে হত্যা করেছে সেই হিন্দুরা। এবং আমি ইতিমধ্যে দেখেছি যে ওখানকার বহু হিন্দু এই কথাটা বলছে যে যারা হত্যাটা করেছে তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে যে আইনজীবীকে হত্যা করা হলো সেই আইনজীবী কিন্তু প্রকাশ্যে বুদ্ধিস্টরা যখন ত্রাণ দিচ্ছে সেই ছবিটাকে শেয়ার করে লিখেছিল যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মানে খ্রিস্টান সকলদের একসাথের একটি দেশ এবং এই দেশের সম্প্রীতিকে অটুট রাখতে হবে, এরকম একটি বার্তা সে ফেসবুকে ছড়াচ্ছে। ফলে এটা বোঝা যাচ্ছে যে তিনি একজন আসলেই সম্প্রীতি চান এরকম একটি মানুষ। তাকে হত্যা করলো কে না, মব। এই মবের যে হত্যা করার কালচার, এটা ভারতেও আছে, বাংলাদেশেও আছে। এই কালচার বন্ধ হওয়া উচিত। বাংলাদেশে কতটা হিন্দুদের ওপর অত্যাচার আসলেই হচ্ছে, তার বাস্তবিক চিত্র কি, এটা আমরা জানি না। বাইরে থেকে আমাদের পক্ষে জানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয়, কারণ মিডিয়া বহু কিছু দেখায় না বা বহু কিছু অতিরিক্তভাবে দেখায়। তো ফলে এক্স্যাক্ট ফিগারটা কি আমরা জানি না। কিন্তু এটা বাস্তব যে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সকল সংখ্যালঘু গোষ্ঠীরা রয়েছে, তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। এবং সেই আতঙ্কের পরিবেশটা যতদিন থাকবে ততদিন যে সরকারই থাকুক সে সরকারকে অসফলই বলা উচিত। যেরকমভাবে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে অসফল, সেরকমভাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশে অসফল। এখানে একটা কথা খুব বলার প্রয়োজন আছে, চিন্ময়ানন্দ স্বামীর বিষয়টা যেহেতু উঠলো, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস একজন হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমরা জানি যে তার সাথে খুবই ভালো সম্পর্ক। আমেরিকার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক নিয়ে আমরা সকলেই খোলাখুলি জানি। তিনি দীর্ঘকাল আমেরিকাতে কাটিয়েছেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি আমেরিকার একটি অত্যন্ত বন্ধু মানুষ এবং তিনি আজকে বাংলাদেশের সরকারে রয়েছেন। অপরদিকে ইসকনের মতন সংস্থা, যে ইসকনের সংস্থার কলকাঠি মূলত আমেরিকান মানুষরাই নাড়ায় এবং আমেরিকার টাকাতেই বেসিক্যালি ইসকনের মদতে ইসকনের এই বৃহৎ বৃদ্ধিটা হতে পেরেছে, সেই একই সাথে দুটো আমেরিকান সংস্থা, একটি হচ্ছে আমেরিকান সরকারের বন্ধু মোহাম্মদ ইউনূস, আর অপরদিকে ইসকনের মতন সংস্থা, যে ইসকনের সংস্থা আমেরিকার টাকাতেই চলে, এই দুটো সংগঠন একে অপরের বিরুদ্ধে মারামারি করছে, একে অপরকে গ্রেপ্তার করছে। এটা না আমাদের কাছে একটু ধন্দে ফেলে দিচ্ছে। আমাদের মনে হচ্ছে কোনো একটা আমেরিকার প্লটে খেলাটা চলছে, যে খেলাটা আসলে আমরা বুঝতে পারছি না। হয়তো বাংলাদেশ ভবিষ্যতে এমন একটা ভূমিকা পালন করবে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে। হয়তো ওখানে রাষ্ট্রপতি শাসন বা সৈন্য শাসন বা এইদিকেও যেতে পারে। বিষয়টা হচ্ছে চট্টগ্রামে একটি প্রতিবাদী কার্যক্রম চিন্ময় কৃষ্ণ উনি চালাচ্ছিলেন এবং সেখানে দেখা গেছিল যে ইসকনের হিন্দুদের পতাকা সেটা জাতীয় পতাকার উপরে রয়েছে এবং সেইখান থেকে বিতর্ক এবং সেখানে বহিষ্কৃত একজন বিএনপি নেতার রাষ্ট্রদ্রোহিতা মামলা এবং সেটা পরবর্তীকালে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে। এটা অবশ্যই এটা আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বৃহৎ অর্থে দেখতে গেলে এটা হচ্ছে সেই ইংরেজদের সেডিশন ল, সেই সেডিশন লয়েরই পুনর্ব্যবহার হতে হতে আজকেও চলে আসছে, যেটা ভারতবর্ষের উমর খালিদ, সার্জিল ইমাম বা অন্যান্য সকল মানুষের ওপরে যেটা চাপানো হয়েছে, বাংলাদেশে একই রকমভাবে চিন্ময় কৃষ্ণ ঠাকুরের ওপর চাপানো হয়েছে। আমি দুটো মানুষকে একই রকমভাবে ভাবছি না, কিন্তু আইনটা একই, যে একই পদ্ধতিতে সংখ্যালঘুদেরকে সেডিশনের মাধ্যমে তাদেরকে কোণঠাসা করে দাও। ভারতবর্ষে যখন ভারত সরকারের বিরুদ্ধে কথা বলা হয় তখন বলা হচ্ছে তিনি পাকিস্তানের দালাল, তিনি টেরোরিস্ট, এই বলে তাকে সেডিশন ল দিয়ে দেওয়া হচ্ছে। একই রকমভাবে বাংলাদেশে যখন তারা হিন্দুদের হয়ে কথা বলছে তাকে একই রকমভাবে সেডিশন ল দিচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছে এবং তাদেরকে দেখা যাচ্ছে যে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। প্যাটার্নটা একই, কিন্তু বিষয়টা আবারও একই কথায় আসছে যে ইসকন যে আমেরিকার দালাল আর ইউনূস যে আমেরিকার বন্ধু, দুটো একই রকম মানুষ, দুটো একই ধরনের জায়গা থেকে নির্দেশিত মানুষ, তারা একে অপরের বিরুদ্ধে লড়বেটা কেন? তারা একে অপরকে গ্রেপ্তার করবে কেন? আজকে এমন কি পরিস্থিতি হলো দুই আমেরিকার বন্ধু একে অপরের বিরুদ্ধে লড়ছে? এর পিছনে অন্য কোনো গল্প নেই তো।
উগান্ডাতে না একজন রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হচ্ছে জেনারেল ইদি আমিন। তিনি গণহত্যা চালিয়েছেন, কয়েক হাজার কয়েক লাখ মানুষকে হত্যা করেছিলেন এবং ভারতীয় বংশোদ্ভূত যারা ওখানে ছিলেন, যারা অর্থ সেখানে ব্যবসা ট্যাবসা করতেন, তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই ইদি আমিনকে পরবর্তীকালে সেখানকার সরকার ফেরত আনতে পারেনি, তিনি আরবস কান্ট্রিতে তিনি পরবর্তী শেষ জীবনটা কাটিয়েছিলেন। তিনি গণহত্যা করেছিলেন, এটা ইতিহাস বলে যে সবচেয়ে বড় গণহত্যাকারীদের মধ্যে ইদি আমিন একজন। সেটাকে কিন্তু ভারতীয়রা নিন্দা করে যে তাকে কী করে শেল্টার দেওয়া হয়। আজকে যখন দেখা যায় যে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে। কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। সেটা হাসিনা না অন্য কেউ, সেটা দেখার দরকার নেই। মানুষটা গণহত্যা করেছে, সেটা প্রমাণিত সত্য, সেটা সকলে আমরা টিভির সামনে দেখেছি। আমরা দেখেছি যে আবু সঈদকে কীভাবে হত্যা করা হলো। রাস্তার সামনে তিনি খোলা হাতে দাঁড়িয়েছিলেন, তিনি আলিঙ্গনের মুদ্রায় দাঁড়িয়েছিলেন, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমরা দেখেছি। সেই বুক চিতিয়ে থাকা সেই ছেলেটাকে কীভাবে হত্যা করা হলো আমরা দেখেছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা চোখের সামনে দেখছি যে একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে ছাত্রদেরকে হত্যা করছে, সেই হত্যাকারীদেরকে ভারতবর্ষে রাখাটা ভারত রাষ্ট্রের একটি গঠিত অপরাধ বলে আমরা মনে করি। ভারতের ভূমিকা রাখা উচিত ছিল যে এরকম একজন মানুষকে বাংলাদেশের কাছেই রাখা, বা সে অন্য জায়গায় চলে গেলে চলে যায়। ভারতের এখানে নাক গলানোর কোনো উচিত ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ তাকে প্রত্যর্পণ করতে চায়, তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ভারতবর্ষ এটা বাস্তবিক পরিস্থিতি যে ভারতবর্ষ তাকে প্রত্যর্পণ করবে না, কারণ তার চরমতম শাস্তি হতে পারে সেটা ধারণা করে। একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, 2013 সালে এই হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তিকে স্বাক্ষর করেছিল। কি স্বাক্ষরে সেখানে কি ছিল, যে ভারতবর্ষে যদি বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আসে, তাহলে সেই অপরাধীকে ভারত বাংলাদেশ রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে হাসিনা কিন্তু তার নিজের তৈরি করা আইনকেই ভায়োলেট করছে, এবং হাসিনা বাংলাদেশের একজন অপরাধী, সে ভারতবর্ষে পালিয়ে রয়েছে এবং ভারত সরকার তাকে প্রত্যর্পণ করছে না। এর ফলে কি বাংলাদেশ বা ভারতের যে আন্তঃসম্পর্ক তা বিঘ্নিত হতে পারে? হচ্ছে। আন্তঃসম্পর্ক এই মুহূর্তে ভারতবর্ষের আর বাংলাদেশের নেই বললেই চলে। ভারতবর্ষে যে ভিসা অফিস যেটা বাংলাদেশের ঢাকাতে রয়েছে, সেটা কার্যত বন্ধ। মেডিকেল ভিসাও তাও খুব কষ্ট করে দিচ্ছে, অন্যান্য কোনো ভিসা দিচ্ছে না। আমাদের ভারতবর্ষের যে সকল মানুষ বাংলাদেশের অর্থনীতির ওপরে ডিপেন্ডেন্ট, যেরকম আমাদের এই বনগা লাইনের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা, অথবা আমাদের এসপ্ল্যানেডের বিভিন্ন রকম ব্যবসায়ীরা, তারা বিপুল পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং ভারতবর্ষের সরকার যদি সত্যি ভারতবর্ষের মানুষের কথা ভাবতো, তাহলে তাদের অ্যাটলিস্ট ভিসা অফিসটা খুলতো এবং ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিক করার চেষ্টা করতো, কিন্তু সেটা করছে না। একটা জিনিস বোঝার প্রয়োজন আছে, ভারতীয় যদি বাংলাদেশের একটা নাগরিক একটা চিপসের প্যাকেটও কেনে, সেটা ভারতের অর্থনীতির জন্য একটা লাভদায়ক বিষয়। এটুকু যদি না বোঝে ভারত সরকার এবং সেই ভূমিকা যদি পালন না করে, তাহলে আমরা বিপুল ক্ষতির মুখে পড়বো, বাংলাদেশও বিপুল ক্ষতির মুখে পড়বে। সেটা আমাদের দুটো দেশের মধ্যে আন্তঃসম্পর্ক কেন, আমাদের দেশের মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই যে ধরুন শুভেন্দু অধিকারী বলছে যে আমি বাণিজ্য বন্ধ করে দেবো, ও করার কে? ও কালকে তৃণমূল ছিল, আজকে বিজেপি আছে, পরশুদিন আরেকটা দলে যোগ দেবে। ওর তো কোনো ঠিক নেই। ও এই যে আন্তঃসম্পর্ক, দুটো রাষ্ট্রের আন্তঃসম্পর্ক বন্ধ করে দেওয়ার মতন ওর কি সেই ক্ষমতা রয়েছে? ওর নেই। ও বলে দিল, হাওয়াতে একটা ভাসিয়ে দিল, সেই কথাটা বাংলাদেশে চলে গেল, বাংলাদেশের মানুষ আরও ভারতের প্রতি বিদ্বেষ তৈরি হলো। ওদের কাজ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করো, এটাই ছিল শুভেন্দু অধিকারীর কাজ। আমরা তো সেই ফাঁদে পা দেবো না। আমরা চাই দুটো দেশের মধ্যে বাণিজ্য চলুক, আমরা চাই দুটো দেশের সাধারণ মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিক থাকুক। রাষ্ট্রের কী ঝামেলা না ঝামেলা সেটা তারা তাদের মধ্যে মিটিয়ে নিক। আমরা চাই দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক আছে, যার ফলে আমাদের এখানকার অর্থনীতি সচল আছে, সেই অর্থনীতিটা যেন কন্টিনিউয়াস চলতে থাকে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশে যখন হিন্দুদের ওপরে কোনো আক্রমণ হয়, সত্যি কথা বলতে গেলে মোহাম্মদ ইউনূস চুপ থাকে। রিসেন্ট টাইমে যে সকল ঘটনাগুলো বাংলাদেশে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময়ানন্দর গ্রেপ্তারের প্রতিবাদে সহভাগেও যখন বিক্ষোভ হচ্ছে, তখনও ছাত্র জনতা যেভাবে হামলা চালিয়েছে, তারও বিরোধিতা কিন্তু মোহাম্মদ ইউনূস করেননি। মোহাম্মদ ইউনূস প্রকৃতপক্ষে যে সকল ভূমিকা পালন করা উচিত একটা রাষ্ট্রপ্রধান হিসাবে, সেই সকল ভূমিকা পালন করতে তিনি ব্যর্থ। এবং তিনি তার যে সকল দাবি, যে সকল প্রত্যাশা নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন, যে জিনিসের দাম কমাবেন, দুর্নীতি কমিয়ে দেবেন, অন্যান্য কিছু, সেগুলো কোনো কিছুই করে উঠতে পারেননি। ফলে আজকে মোহাম্মদ ইউনূস কিন্তু সম্পূর্ণ রকম ব্যর্থ। আর অপরদিকে নরেন্দ্র মোদী, তার একটা হিন্দুত্ববাদী ইমেজ আছে, সেই হিন্দুত্ববাদী ইমেজকে কায়েম রাখতে হবে। অপরদিকে হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ফলে এটা বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীও যে পজিশনে দাঁড়িয়ে আছেন পলিটিক্যালি, সেই পজিশনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূস খুব কাছাকাছি চলে আসবে, এটা হবে না। কারণ মোহাম্মদ ইউনূস অপরদিকে জামাত, বিএনপির মতন ক্ষমতাশালী দলগুলোর সমর্থনেই কার্যত রয়েছেন, এপাশে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী ভোটের সমর্থনে রয়েছেন। ফলে দুটো একসাথে কাছাকাছি আসবে বলে মনে হয় না।